ভাই আপনার কাছে আমরা যেতে চাই যে গতকালকে আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের পক্ষ থেকে আপনারা প্রেস ব্রিফিং করেছেন এবং রাতে একটি প্রেস রিলিজ দেওয়ার কথা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনারা প্রেস রিলিজ লিখেছিলেনও, কিন্তু অর্থমন্ত্রীর বক্তৃতা দেখার পরে সেই প্রেস রিলিজটি আসলে আর প্রকাশ হয়নি। ঘটনাটা যদি আমাদের একটু বলতেন। ওয়েল, আমার মনে হয় যে অনেকগুলো রাইট পয়েন্ট চলে আসছে। আমি একটু সেখান থেকে শুরু করি। প্রথম হচ্ছে যে আসলে এই ধরনের একটা পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বিশেষ করে যেটা হলো যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যখন বুধবারে আন্দোলনটা হলো, তখন কিন্তু সেখান থেকে আসলে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছুটা ক্ল্যাশ হওয়ার কারণে এটা কিন্তু আসলে হঠাৎ করে ছড়িয়ে গেল। আরেকটা ব্যাপার হলো যে আমরা কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা এনবিআর এবং মাননীয় অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে শিক্ষামন্ত্রী, আমার মনে হয় মোহাম্মদ স্যার এখানে উপস্থিত, আমরা 13ই আগস্টে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ইউজিসি চেয়ারম্যান এবং যেটা হলো যে পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি হবে, তো সেখানে কিন্তু আলটিমেটলি ওই ইস্যু থেকে কিন্তু বের হয়ে আসলো যে আসলে ভ্যাটের ইস্যুটা একটা সেন্সিটিভ ইস্যু, যে কোনো সময়ই কিন্তু এটা একটা বিস্ফোরণমুখ অবস্থা হতে পারে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং ইউজিসি চেয়ারম্যান মহোদয়, আপনার এই ব্যাপারটা নিয়ে একটা সঠিক সমাধান আমাদেরকে দেন। তো ইনস্ট্যান্টলি কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু রিয়েক্ট করেছেন যে আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলবো এবং আমি আশা করি যে কোনো একটা পথ আমরা খুঁজে বের করতে পারবো। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা আশ্বস্ত ছিলাম। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে আমাদের অভিভাবক কিন্তু ইউজিসি, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। এবং ইউজিসি জানেই না, এখন ইউজিসি জানেই না এবং এটা খুবই আসলে পেইনফুল। ইভেন আমরা যারা স্টেক হোল্ডার, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি 2010-এর নতুন অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো এখন কিন্তু কোনো মালিক পক্ষ নাই, এগুলো একটা ট্রাস্ট দ্বারা পরিচালিত এবং ট্রাস্টে পরিষ্কার লেখা আছে যে অলাভজনক প্রতিষ্ঠান। আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো এই 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 অন্যায়গুলি করছে, এটার জন্য কিন্তু সমস্ত রকম ইকুইপমেন্ট আপনার কাছে আছে। বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তার যে অর্জন করে সেই অর্জনটা দিয়ে সে কিন্তু ডেভেলপমেন্ট খাতে ব্যয় করে। তো সেখানে না করে যদি আপনি ভ্যাটটা ইম্পোজ করছেন, আপনি ইম্পোজটা কার উপরে করছেন? আপনি ছাত্রদের উপরে ইম্পোজ করছেন। এবং আপনি যে বক্তব্যটুকু বললেন যে কালকে যখন আমরা প্রেস কনফারেন্স করে যখন আমরা প্রেস রিলিজ লিখছি, তখন আমাদের প্রেস রিলিজের বক্তব্যটা যেটা ছিল যে আসলে ভ্যাট মানি তো ছাত্রদের দিতে হবে, তাহলে ভ্যাট কেন হবে? আপনি ট্যাক্স দেন আমাদের উপরে অলরেডি 15% ট্যাক্স। আমার মনে হয় আমাদের ইউজিসি সাবেক চেয়ারম্যান কিন্তু অলরেডি জানেন, কারণ ওনার থাকা অবস্থায় কিন্তু আমরা ওনার সাথে অনেকবার দেন দরবার করেছি যে আপনি আমাদেরকে বলছেন যে অলাভজনক প্রতিষ্ঠান, আপনি আমাদের উপরে 15% ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা কর্মচারী এবং প্রত্যেকটা শিক্ষকের কিন্তু সোর্স থেকে 10% ট্যাক্স আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা দিচ্ছি। 56টা খাতে কিন্তু আমরা ট্যাক্স দিই বিশ্ববিদ্যালয়ে, যেটা বাইরের কেউ জানে না। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের মিডিয়া থেকে আরম্ভ করে কেউ জানে না 56টা সুনির্দিষ্ট খাতে কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি। বাড়ি ভাড়ার উপরে আমরা বিএটি দিচ্ছি, এআইটি দিচ্ছি। তার মানে কি বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বিরাট একটা অঙ্ক, বিরাট একটা অ্যামাউন্ট কিন্তু প্রতি বছরই কিন্তু অলরেডি ট্যাক্সের মাধ্যমে দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি? কালকে যখন আমরা প্রেস কনফারেন্স করে আমরা কিন্তু এই বক্তব্যটি বুঝাতে চাচ্ছি যে ওকে, মাননীয় প্রধানমন্ত্রী যখন দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন অনুরোধ করেন, তখন কিন্তু এটা আমাদের রাখতেই হবে। সেটা কি লাভ কি লস সেটা বড় কথা না, কারণ রাষ্ট্রের যিনি রাষ্ট্র পরিচালনা যার দায়িত্ব, ওনাকে আমাদের সম্মান করার জন্যই কিন্তু আমরা বসেছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এগ্রি করি যে ছাত্ররা যাতে কোনোভাবে রাস্তায় আন্দোলন না করে, তাদের ভ্যাটের ব্যাপারটা আমরা দেখব। আমরা দেখে মাননীয় অর্থমন্ত্রীকে বুঝাবো যাতে ছাত্রদের এই ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়। ঠিক ওই মুহূর্তে আমরা দেখলাম যে অর্থমন্ত্রী মহোদয় নিজেই বলেছেন ভ্যাটটা ছাত্রদেরকে দিতে হবে, কারণ ভ্যাট মানেই ছাত্রদের উপরে প্রযোজ্য। স্বাভাবিকভাবে আমাদের প্রেস কনফারেন্সের কিন্তু সেই লিখিত বক্তব্যটুকু আর আমরা উপস্থাপন করি নাই। এখন বক্তব্য হচ্ছে একটু আগে আবার দেখেন, আজকে যখন আপনার এখানে আমরা বসলাম, তখন আবার দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী বলছে যে রাজস্ব আদায়ের জন্য কিছু খোঁচা ওনাকে দিতে হবে। এখন আমি অত্যন্ত বিনয়ের সাথে দুইটা পয়েন্ট আমি বলতে চাই। প্রথম পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে ট্যাক্স আদায়ের জন্য উনার কাছেই কিন্তু সলিউশন আছে, কারণ উনি নিজেই কিন্তু 5 দিন আগে বলেছেন যে যদি কেউ কাজ করার মাধ্যমে ঘুষ নেয় বা উপহার নেয় এটা বৈধ। তাহলে আপনি উপহারের উপরে ভ্যাট বসান না, আপনি যদি ঘুষের উপরে ভ্যাট বসান, বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে ঘুষের উপরে, এটা তো লুকোচুরি কিছু নাই। যার জন্য আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু মাঝে মধ্যে খুব ভালো কথা বলেন, যে এটা উনি বলতে বাধ্য হয়েছেন। তার মানে আমরা যদি ব্যাংকের যে আজকে ব্যাংক যে মানি লন্ডারিং গুলি হচ্ছে, মানি লন্ডারিং কি জন্য হচ্ছে? কারণ মানি লন্ডারিং করছে সোর্স কোথা থেকে তুলছে, কাকে দিচ্ছে, আপনি সেখানে ব্যাংকে বসান না। যে তুমি যদি, আমি যদি বলি অধ্যাপক নজরুল ইসলাম সাহেব, তুমি যদি তোমার বা আপনি যদি আপনার এই টাকার সূত্র না দিতে পারেন, আপনার উপরে বিএটি বসবে, আপনার উপরে ট্যাক্স বসবে। তাহলে কি হচ্ছে, আমার কিন্তু সামাজিক যে ভারসাম্য বা যেটা থাকছে এটাও কিন্তু বের হয়ে আসবে। দ্বিতীয়, আমি যদি বলি যে আপনি বাংলাদেশের সোর্স কালেকশন করার জন্য অর্থমন্ত্রীর কাছে আরেকটি বড় অস্ত্র আছে। সেই অস্ত্রটা কি? আপনি জানেন যে সম্পদ যেখানে বিক্রি হয়, কেনা বেচা হয়, সেখানে কিন্তু একটা বাড়ি যখন বিক্রি করা হয়, তখন তার একটা জমির ভ্যালুয়েশন কিন্তু যদি হয় 100 কোটি টাকা, সেটা কিন্তু আপনি রেজিস্ট্রেশনে দেখাচ্ছেন মাত্র 2 কোটি টাকা।
তাহলে আপনি এই যে 98 কোটি টাকা আপনি ফাঁকি দিচ্ছেন, আপনি সেখানে কেন আপনি আপনার গোয়েন্দার লোকজন বা আপনার আইন শৃঙ্খলা এনবিআর এর লোকজন বসাচ্ছেন না? তার মানে ক্ষেত্র কিন্তু অনেক আছে, কিন্তু কেন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপরে বা ছাত্রদের উপরে আসলো? আমি যেমন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মহোদয়ের সাথে খুব একমত। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন অনুমতি দেওয়া হয়েছে, আমি কারোকে ছোট করার জন্য বলছি না বা কেউ আবার এটাকে অন্যভাবে দেখবেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন অনুমতি দেওয়া হয়েছে, তারা সান্ধ্যকালীন কোর্স তারা পরিচালনা করতে পারবেন। তাহলে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স পরিচালনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুমতি দিয়েছেন যে আপনি সরাসরি ছাত্রদের কাছ থেকে টিউশন ফি নিয়ে সেটা দিয়ে আপনি পরিচালিত, তাহলে তার উপরে ভ্যাট থাকবে না কেন? তারা কি এই সমাজের কেউ না? তাহলে এই যে একটা মানে টোটাল একটা মানে আমি যেটা মনে করি যে এটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি আপনি বন্ধ করে দেওয়ার উপক্রম? একইভাবে আমি ছাত্রদের বলি যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্রদের প্রতি আমি খুব সহানুভূতিশীল। কারণ আমি এই কারণে সহানুভূতিশীল, কারণ তারা যে কষ্ট করে পয়সাটা দেয় এটা অ্যাটলিস্ট আমরা জানি। আমি যেটা স্যার যেটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু একটা রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে, 5 থেকে 6% তাদেরকে ফ্রি পড়াইতে হবে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমরা 17% বিনা পয়সায় পড়াচ্ছি। আমাদের উপর একটা ইম্পোজ করা আছে যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় পড়াইতে হবে, তাকে আমরা বিনা পয়সায় পড়াচ্ছি। আমাদের উপরে আরো কিছু ইম্পোজ নাই, আমরা কিন্তু সেটা করে থাকি। তাহলে এখন বক্তব্যটা হচ্ছে খুব সিম্পল, যে আপনি যদি সত্যিকার অর্থেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা উদ্যোক্তা আছে তাদেরকে যদি আপনি এই পয়সাটা নিতে চান, ছাত্রদেরকে যদি অব্যাহতি দিতে চান, আমরা চাই না ছাত্র রাজপথে আন্দোলন করুক, তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সিম্পলার একটা সার্কুলেশন আছে। কারণ এনবিআর আন্দোলনের কারণে গত পরশু যে সার্কুলেশন দিল সেটাও কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এনবিআর যদি একই সার্কুলেশন দিয়ে বলতো যে 7.5% উপরে যে ভ্যাটটা আছে ছাত্রদেরকে দিতে হবে না, 7.5% ভ্যাটটা আমরা ট্যাক্সে রূপান্তর করে দিলাম, এই ট্যাক্সটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তারা দিবে, তাহলে কি দাঁড়াচ্ছে? 15 আর 7.5 22। তাহলে আগে আমাদের 15% ছিল, তাহলে 7.5% আমাদের ইম্পোজ করে দেয়। এখন হয়তো আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা দেওয়ার পরে কি আসলে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রান করা সম্ভব হবে? এটা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আমরা যদি রান করতে না পারি আমরা বন্ধ করে দিব। আমরা যদি রান করতে না পারি আমরা কোয়ালিটি এডুকেশন দিব না। কোয়ালিটি এডুকেশন যখন দিব না তখন ছাত্ররা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে। তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমি যত প্রাউডলি বলি না কেন আমার এই বিশ্ববিদ্যালয় একটা ভালো র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়, আমি তখন কিন্তু এই মার্কেটে টিকতে পারবো না। কিন্তু ছাত্রদেরকে যদি বিভ্রান্ত করে আমাদের সাথে যে একটা আসলে মানে আমি যেটা মনে করি টোটাল একটা কনফিউজিং অবস্থা বিরাজ করছে, এটার থেকে বের হয়ে আসা উচিত। কারণ আমি মনে করি বাংলাদেশে, এবং আমি স্যারের মোহাম্মদ স্যারের সাথে অত্যন্ত মানে চমৎকার একটা কথা বলেছেন, একটা বারও কি আমাদের সাথে কথা বলার প্রয়োজন ছিল না? আপনি আমাদেরকে ডাকেন না, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেন না যে ভাই 300 কোটি টাকা আমাকে দিতে হবে রাজস্ব আদায়ের জন্য। ভাই তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো তারা বলো। কারণ আমি একসময় ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম, তখন কিন্তু আমি বারবার অর্থমন্ত্রী মহোদয়ের কাছে বলেছি যে আপনি ট্যাক্স নেট বাড়ান। আপনার মাত্র এই 13 লক্ষ লোকের উপরে ভিত্তি করে আপনি পুরো রাজস্ব আদায় চলবে না, আপনি এটাকে 80 লাখে নিয়ে যান। আপনি দেখেন না কারা কারা রাজনীতিতে আসছে, কারা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাচ্ছে, কারা কাউন্সিলের পদে যাচ্ছে, কারা এমপি ইলেকশনে যাচ্ছে, আপনি তাদের সমস্ত ডিটেলস গুলো নিয়ে আসেন না। কারা বাড়ি কিনছে, কারা গাড়ি কিনছে, কারা ট্রেড লাইসেন্স করছে। আপনি বিশ্ববিদ্যালয়ে, আমি আজকে একজন ছাত্রীর কমেন্টস দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তাদের পার্সোনাল ফাইলগুলো দেখা হোক। আমি এগ্রি তার সাথে, তারা কোথা থেকে টাকা পেয়েছে, তাদের পার্সোনাল ফাইল দেখে তারা ট্যাক্সের আয়তে আসছে কিনা। কিন্তু তা না করে আপনি ছাত্র যারা, কারণ আমি নিজে ব্যক্তিগত বলবো যে বহু ছাত্র অনেক কষ্ট করে, কারণ আমি বহু ছাত্রকে জানি যে যেমন একটি ছাত্রকে কিছুদিন আগে আমরা আনকন্ডিশনাল অ্যাওয়ার্ড দিয়েছি, এবং কেন দিয়েছি জানেন? ওই ছাত্র বলেছে যে তার প্রায় 500 ছেলের কাছে যে আপনারা শুনলে অবাক হবেন যে আমি টিউশনি করে আমি আমার পড়ার খরচ চালাই, আমার বাবা একজন শিক্ষক ছিল, আমার বাবা আজকে প্যারালাইজড, অসুস্থ, আমার মা অসুস্থ, এবং আমি আজকে সকালে যখন আপনাদের সাথে এই বক্তৃতা দিচ্ছি আমি সকালে না খেয়ে আসছি, এবং আমি আমার বাবার বিছানার কাপড়, নোংরা করা বিছানার কাপড় আমি নিজে পরিষ্কার করে এসেছি, কারণ আমার কোনো কাজের লোক রাখার সামর্থ্য নাই। আমি নিজে পরিষ্কার করছি, আই ফিল প্রাউড যে আমি একজন সন্তান হিসাবে আমি আমার বাবা মায়ের সেবা করতে পেরেছি। তাকে আমি ইনস্ট্যান্টলি 50,000 টাকা আমি রিওয়ার্ড দিয়ে বলেছিলাম যে একে আমাদের সমাজে নেতা বানানো উচিত, কারণ এ পারবে এই সমাজকে পরিবর্তন করতে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্রটা যখন শুনবে যে তাকে আবার 7.5% দিতে হবে, স্বাভাবিকভাবে তার কিন্তু ঘুম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বলি যে আসলে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। যদি বিএটি হয়, বিএটি মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আপনি এখানে তো বলেই দিচ্ছেন যে এটা আপনাকে, এবং অর্থমন্ত্রী যার জন্য কিন্তু বিব্রত হচ্ছে। আমি কিন্তু অর্থমন্ত্রীর সাথে আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, স্যার আমরা কাছে আসবো বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আপনার কাছে আমরা যেতে চাই যে বলা হচ্ছে যে এই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই টাকাটা তাহলে কোত্থেকে বের করবে যদি এটা অলাভজনক প্রতিষ্ঠান হয়ে থাকে? আচ্ছা, থ্যাংক ইউ, আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন।
প্রথমে একটা মৌলিক বিষয় থেকে শুরু করতে যাচ্ছি, সেটা হলো আমরা যে আইনের দ্বারা প্রতিষ্ঠিত, বর্তমানে আমরা চলছি 2000 বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-এর মাধ্যমে। এই আইন অনুসারে আমরা একটা ট্রাস্ট অ্যাক্টের আওতাধীন, এবং ট্রাস্ট অ্যাক্ট অনুসারে আমরা হচ্ছি একটা অলাভজনক প্রতিষ্ঠান। এখন অলাভজনক প্রতিষ্ঠানের উপর কোনো ভ্যাট আরোপিত হয় না। যদি আমাদের দিতে হয় তাহলে আবার আইনের হয়তো পরিবর্তন করতে হবে। এখন দেশের সরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান সবই হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্র হচ্ছে সরকার দ্বারা পরিচালিত। সরকার যদি আমাদের কোনো ধরেন ইনস্ট্রাকশন দেয়, আমরা সেটা অবশ্যই মানবো না কেন, মানতে বাধ্য দেশের স্বার্থে। কিন্তু সেই জন্য একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, সেইভাবে আইন পরিবর্তন করতে হবে, সেইভাবে আমাদের গাইডলাইন দিতে হবে। কিন্তু বর্তমানে কিন্তু আপনারা দেখেছেন এনবিআর এক কথা বলছে, আবার অর্থ মন্ত্রণালয় থেকে এক কথা বলা হচ্ছে, পুরো ব্যাপারটা একটু অগোছালো হয়ে যাচ্ছে। এখন যদি ভ্যাট আরোপিত হয়, এটা আলটিমেটলি ছাত্রদের উপরে যাবে। কিভাবে যাবে? কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো কোনো টাকা গভর্নমেন্ট থেকে আসে না, যে সমস্ত টাকা আমরা পাই সেটা শুধুমাত্র ছাত্রদের কাছ থেকে পাই। ওই ছাত্রদের কাছ থেকে নেওয়া টাকা থেকে আমরা আমাদের শিক্ষকদের বেতন দেই, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, আমরা স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটি তৈরি করি, তাই না? এখন এই যে ছাত্রদের টাকা আমরা নিচ্ছি, এরপর যদি আরো ভ্যাট হয় তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। বাংলাদেশের 3.5 লক্ষ অথবা 3,40,000 ছাত্রছাত্রী এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এই গত 4-5 মাসের ভ্যাট ভীতির কারণে অলরেডি এই সেমিস্টারে প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কমে গেছে। বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন ছাত্র সংকটে ভুগছে। যারা মাত্র একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে ছাত্র প্রচুর পেত, এখন তারা 3বার অ্যাডমিশন টেস্ট নিয়েও প্রয়োজনীয় সংখ্যক ছাত্র পায়নি। ওরা কোথায় গেল তাহলে? এখন তারা মার্কেটে ঘুরছে, কারণ তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এখন দেখেন এর ক্ষতিটা কি হবে ভ্যাট দিলে। বাংলাদেশ থেকে প্রতি বছর ইন্ডিয়ায় আগে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেত, তাই ভ্যাট আরোপিত হওয়ার ফলে ভয়ের কারণে অনেক স্টুডেন্ট এখানে আসবে না, এটা একটা সংখ্যা ঝরে যাবে উচ্চ সংখ্যা থেকে। 7.5% ভ্যাট, এটার জন্য ভয় থাকবে না, একটা ভয় থাকবেই, তো একটা সংখ্যা ঝরে যাবে। আর একটা সংখ্যা মনে করবে যদি আমার ভ্যাট দিতে হয় তাহলে আমার টিউশন ফি বেড়ে যাবে 1-1.5 লাখ টাকা, তাহলে আমি মালয়েশিয়া পড়বো, তাহলে বাংলাদেশে পড়বো কেন? সো এইভাবে একটা ক্ষতিগ্রস্ত কারণ আমরা হতে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের যে উচ্চ শিক্ষা, এটার কন্ট্রিবিউট করছে কারা? সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোকে আমরা গণ বিশ্ববিদ্যালয় বলি, আর আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই দুইটাই দেশের জন্য শুভ নাগরিক তৈরি করছে। এখন দেখেন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা নাগরিক তৈরি হচ্ছে, সুনাগরিক, তাদের জন্য সরকার কত ইনভেস্টমেন্টের ব্যবস্থা করেছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে আবাসিক ব্যবস্থা, শিক্ষকদের বেতন সবই, এবং ছাত্রদেরকেও বেতন দিতে হয় না। অন দ্য আদার হ্যান্ড আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা আপনি যদি দেখেন, দেখবেন যে ছাত্ররা সম্পূর্ণ নিজের টাকায় পড়ছে। তাহলে ওখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দিচ্ছে পুরোটাই, সেখানে তাদের কোনো ভ্যাট নিচ্ছে না। আর এখানে তারা নিজেরাই নিজের উদ্যোগে সুনাগরিক হয়ে উঠতেছে, এদের উপর তারপর আরো ভ্যাট দিচ্ছে। তাহলে এটা একটা অর্থমন্ত্রী ভাষায় এডুকেটেড বয়েজ এন্ড লেডিস। না, আমার বলতে ওনারা আমার প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র কিন্তু এডুকেটেড, আপনাকে স্বীকার করতে আমি একটু সরি অ্যাড করি, কারণ এটা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি কালকে এই বৃহস্পতিবার আন্দোলন হতো, ঢাকা শহরে কত হাজার গাড়ি ভাঙচুর হইতো, তার কিন্তু আমার মনে হয় না কেউ হিসাব দিতে পারতো। কিন্তু আপনি দেখেন যে ছাত্ররা কতটুকু সুন্দরভাবে তারা আন্দোলন করে। মানুষের তো অনেক ভোগান্তি হয়েছে এখন মানুষের ভোগান্তিটা এটার পিছনে ডেফিনেটলি ছাত্ররা নিশ্চয়ই পরশুদিন ভোগান্তিতে না, অফকোর্স। কিন্তু আমরা তো একটা কথা বারবারই বলছি যে আসলে ছাত্রদের তো যদি একটু তারা মানসিকভাবে প্রস্তুতিটা পেত, যেটা আমি একটু আগে মোহাম্মদ স্যারের কথাতে আমি আবারও রিপিট করি যে আসলে একটু ব্রেদিং স্পেস প্রয়োজন ছিল, যে আপনারা আসেন, এখনো কিন্তু বলতে পারে। আমি মনে করি আজকে রাত্রেও কিন্তু একটা সার্কুলেশন দিয়ে বলতে পারে, কালকে যদি ছাত্ররা একটা আন্দোলনে যাচ্ছে, আমরা নীতিগতভাবে চাই না ছাত্ররা রাস্তায় যাক। তবে আপনার একটা কথা আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে এই যে দেখেন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলে তারা 3-4 মাস ধরে কিন্তু একটা আন্দোলন তাদের ভিতরে আছে, কত ভদ্রভাবে আন্দোলনটা চলছে, একটা বিশৃঙ্খলতা নেই। সুতরাং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কালচার সৃষ্টি করেছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন হয় না, কোনো মারামারি হয় না, কোনো ভাঙচুর হয় না। সেই প্রতিষ্ঠানটাকে, সেই পরিবেশটাকে
এখন কিছুটা হলো আমরা উত্তেজিত করে তুলেছি। এবং পুলিশকে কিন্তু কালকে ছাত্ররা খাওয়াচ্ছে, আমি জানি না আপনার নলেজে আছে পুলিশ কিনা। অনেক সহনশীল আচরণ পুলিশ এত করেছে এবং সহনশীল ছিল যে পুলিশকে কিন্তু আমি বলবো যে কালকে আমার কাছে মনে হচ্ছে গত পরশুর ঘটনাতে পুলিশকেও কিন্তু আসলে প্রশংসা করা উচিত, কারণ বাংলাদেশের পুলিশ যে সহনশীল জি এবং তারাও যে আসলে যে কোনো একটা পজিটিভ মুভমেন্টের সাথে তারাও যে ভালো আচরণ করতে পারে, এটাও কিন্তু আমার মনে হয় এটা একটা নজির সৃষ্টি করেছে তারা। তার কারণ হচ্ছে ধানমন্ডিতে যখন বসা ছিল তখন কিন্তু রাত্রে অলমোস্ট 9টা-10টা পর্যন্ত। জি। এখন অবশ্যই কিছুটা মৃদু লাঠিচার্জ সেখানে হয়েছে, বাইরের কয়েকজন হয়তো সেখানে ইনভলভ হয়েছে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, সেটা হয়তো তদন্ত করলে বের হয়ে আসবে। কিন্তু আমি যেটা বলবো যে সারা দিন কিন্তু প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশের কিন্তু একটা না পজিটিভ পুলিশও আচরণ ভালো ভাই, করেছে। মানে আমরা ফেসবুকের কল্যাণে কিছু দেখি যে কিছু কিছু লেখা মানে যেটা মানে স্লোগান টাইপের একটু খারাপ খারাপ কিছু ছিল, যেটা নিয়ে অনেক সমালোচনা। আসলে হয় কি, যেমন হয়তো অনেকেই কিছু কিছু স্লোগান তারা দিয়েছে, যে স্লোগানগুলো আসলেই না, কারণ এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যেমন আমরা কেন ভয় পাই, ছাত্রদের এই আন্দোলনের সাথে বাইরের কিছু অপশক্তি ঢুকে যাচ্ছে। এবং যেটা অলরেডি আপনি লক্ষ্য করছেন, কালকে দেখা গেল যে কোনো একটা গ্রুপ বললো যে আমরা এই আন্দোলনকে সমর্থন করি, ছাত্ররা কিন্তু বলছে তোমাদের আর সমর্থন দিয়ে আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে ভ্যাটের বিরুদ্ধে, আমরা ভ্যাট থেকে মুক্তি চাই, তুমি কে কি আন্দোলনে সাপোর্ট করলা কি না করলা সেটা নিয়ে প্লিজ আমাদের এখানে আর মাথা তারা ঘামাতে কিন্তু হবে না। এখন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট হোক বা ছাত্রদের উপর ডাইরেক্ট হোক, এটা নিয়ে অরিড না, তারা চাচ্ছে ভ্যাট ভ্যাট মুক্ত চাচ্ছে। চাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা জিনিস হলো তাদের শব্দটা ভিতরে তারা কিন্তু চাচ্ছে না। সমন্বয়হীনতাও আছে। আপনি সমন্বয়হীনতা কে নেতা আমি জানি না, আপনিও বলতে পারবেন না কে নেতা, তাই না? এখন গণজাগরণ মঞ্চ হয়েছে, আপনি কিন্তু একজনকে খুঁজে পেয়েছেন, এখানে কিন্তু কোনো নেতা না নাই। সবুর ভাই, এটা কিন্তু একটা ভালো দিক যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের লিডারশিপ, মানে আমি বলবো এটা একটা নেগেটিভ লিডারশিপ সৃষ্টি হয়েছিল, যে নেতা আছে, পাতি নেতা আছে, হাজারো নেতা, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে নেতা না, এটা একটা গুড সাইন, বিকজ এখানে কোনো পলিটিক্যাল কেওয়াজ নাই, সেই জন্য ওই ধরনের কোনো পলিটিক্যাল লিডারশিপ গড়ে ওঠে না, হুইচ ইজ ভেরি কারেক্ট, হুইচ ইজ ভেরি গুড সিমটম ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। এবং এটাতে বড় প্রবলেমটা যেটা হচ্ছে আমার মনে হয় যে প্রথম স্যার একটু যেটা দুইজন, আমার মনে হয় যে ওনারা দুইজন যেহেতু সরাসরি ইউজিসির সাথে আসলো, এটা এখনো সময় আছে যে আসলে একটু আলোচনা করে, যে এটা যদি সরকার যদি নির্ধারণ করে থাকে যে সরকার আসলে এই পরিমাণ রাজস্ব আদায় করতে চায়, দেয়ার ইজ এ লট অফ ওয়ে। তার কারণ হচ্ছে অর্থমন্ত্রী কিন্তু একটু আগেই বলেছে যে আমাকে বিভিন্ন জেলাতে টেকনিক্যাল কলেজ স্থাপন করতে হবে, আমার উপরে চাপ আছে। তা আপনি টেকনিক্যাল কলেজ স্থাপন করবেন ছাত্রদের জন্যই করবেন, আপনি সেই ছাত্রদেরকে আপনি প্রেশার ক্রিয়েট করে আপনি তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে আপনি আরেকটা জায়গায় টেকনিক্যাল কলেজ করবেন, এটা তো হইতে পারে না। আর আপনি যেখানে, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সারা পৃথিবীতে কিন্তু অলরেডি উনি একটা মডেল তৈরি করেছে, যে বিশেষ করে মেয়েদের শিক্ষা প্লাস আপনার যে কি বলা যায় যে অষ্টম শ্রেণী থেকে আরম্ভ করে যেটা ছিল একে পর্যায়ক্রমে কিন্তু উনি বিনা পয়সা শিক্ষা সার্বিক কিন্তু দেশের মডেল তৈরি উন্নয়নের করেছে। একটা মডেল কিন্তু তৈরি আসলে করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক অনিয়ম করে। আমি স্যারদের সাথে খুব বলি, আমি নিজে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রান করি, আমার মনে হয় উনি একজন প্রফেসি, অনেক অনিয়ম কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, আপনি সেগুলোকে আইডেন্টিফাই করেন। আপনি এই যে সার্টিফিকেট বিক্রি হয়, এই সার্টিফিকেট বিক্রি যাদের হাত থেকে হাতে নাতে ধরুন না, আপনি ধরে আপনি যদি আগরাতে গিয়ে আপনি সেখানে জরিমানা করতে পারেন, আপনি একটা মিষ্টির দোকানে গিয়ে জরিমানা করতে পারেন, আপনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান না, এবং কয়েক মাস আগে শিক্ষা সচিব নিজেও কিন্তু দুই একটা বিশ্ববিদ্যালয়ে আপনি সেখানে গিয়েছিলেন। গিয়ে জরিমানা করেন। আমাদের কর্মকর্তা আচ্ছা, নিয়ে অনিয়মের সম্পর্কে আমার অনিয়মের ব্যাপারে আমি একটু বলবো। বাংলাদেশে ধরেন 83টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখন যে কোনো একটা গিভেন সেক্টরে আপনার টপ লেভেল থাকবে, মিড লেভেল প্রতিষ্ঠান থাকবে, পুয়ার থাকবে, বিলো এভারেজ থাকবে, এভারেজ থাকবে, এটা স্বাভাবিক। আপনার যে টেলিভিশন চ্যানেলগুলি আছে সবগুলোই তো এ ক্যাটাগরি না, এ ক্যাটাগরি আছে, বি আছে, সি আছে, এটা হচ্ছে একটা নর্মাল প্র্যাকটিস। সেজন্য যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় খারাপ করছে, পার্টিকুলারলি ওই দুইটাকে বা ওই পার্টিকুলার 5টাকে 10টাকে যে কয়টা আছে সেটাকে আইডেন্টিফাই করে সেগুলোকে একটা পানিশমেন্টের ব্যবস্থা আরেকটা, করা। আমি যে একটি বিশ্ববিদ্যালয় 165টা তার ব্রাঞ্চ, ব্রাঞ্চ, আপনার এতগুলো আইন প্রয়োগকারী সংস্থা, আপনার এত ক্ষমতা সরকারের, আপনি 165টা ব্রাঞ্চ আপনি তাকে বন্ধ করতে পারছেন ধরছেন না কেন? অথচ ঢালাও ভাবে প্রাইভেট এখানে বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিরুদ্ধে আপনি কথা আমি বলে যাচ্ছেন। সবুর খানের সঙ্গে একটা জিনিস যোগ করতে চাই। আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি যে এগুলোকে বন্ধ করে দেন। আমাদের যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ডিভিশনের দায়িত্বে ছিলেন তিনি বলেছেন, আমাদের চেয়ারম্যান বলেছেন, আগের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, কিন্তু সেই ধরনের আমরা কিন্তু সহযোগিতা পাইনি। এবং আমি মনে করি যে একটি কথা বলা উচিত এই আলোচনায় যেটা এসছে, যে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উন্নত মানের করতে হয়, শক্তিশালী করতে হয়, ছাত্রদের যাতে করে সত্যিকার শিখতে পারে এরকম একটা সব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বর্তমান যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে করা যাবে না। এবং এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শক্তিশালী করতে। আপনি সেখানে বলতে পারতেন যে সরি স্যার আমি একটু অ্যাড করি 2% দেন,
যে ইউজিসি কে শক্তিশালী করার জন্য। আমার মনে হয় ছাত্ররা মেনে নিবে। আজকে কিন্তু শিক্ষা সচিব সুন্দর একটা কথা বলেছেন যে এই 7.5% টাকার কথা তিনি বলেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখ এবং সরকারও একই পরিমাণ অর্থ দেখ এবং এই অর্থ দিয়ে রিসার্চের জন্য ফান্ড গঠন করা হোক। সুন্দর একটি প্রস্তাব দিয়েছেন। না এনা এখানের মাথায় অনেক ভালো আইডিয়াজ আছে, কিন্তু এবং অর্থমন্ত্রী সামনে এটা বলেছেন। সামনেই বলেছে। না না, আপনি যদি 2% বসে দিয়ে আপনি ইউজিসি কে শক্তিশালী করেন, কারণ আমি তো একটা কথা বলছি যে ওনারা আমাদের অভিভাবক, কিন্তু এখন অভিভাবক কিন্তু এখন অসহায়। অভিভাবক জানেই আমরা অভিভাবকরা অভিভাবক জানেই না যে এই মুহূর্তে সলিউশনটা কি। এনবিআর একটা প্রজ্ঞাপন জারি করলো, কিন্তু প্রজ্ঞাপনটা আসা উচিত ছিল ইউজিসি থেকে। তাহলে আমরা কিন্তু কথা বলার জায়গা ছিল, এখন আমরা কথা বলার জায়গা এখানে পাচ্ছি না। সমস্যা কোথায় বা ট্র্যাজেডি কোথায়, যেটা সবুর খান বলছেন, সেটা হলো আমাকে একটা তদন্তের ব্যাপারে আমাকে ডাকা হলো আর কি আমাদের সংসদে আর কি শিক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনারা কি করলেন, খুব উত্তেজিত, কারণ ওনার এলাকার মধ্যে ঘটনাটা ঘটছে। তারপরে আমরা এই করেছি। তো উনি শিক্ষা সচিব জিজ্ঞেস করলেন স্যাররা তো ঠিকই করছে, আপনারা কি করছেন? আমি ওনার উত্তরটা আমি দিয়ে কিছুই করেন নাই। তো আমি বললাম যে আপনারা তো পট করে বিশ্বমন্ত্রী কমিশন নাম শুনলে ঝাঁপিয়ে পড়লেন, তো আপনারা যদি আমাদেরকে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেন, তা আপনি আশা করছেন কিভাবে যে আমি ওখান থেকে সাঁতার কেটে চলে যাবো? আমি তো সাঁতার কাটতেই পারবো না, আমি তো ডুববো। তো আমরা ডুববো, আপনারাও ডুববেন। তো ওনারা এটা এগ্রি করলেন। এখন আপনি তারপরেও কিন্তু 1 বছর কেটে গেছে, কিছুই কিন্তু আগায় নেই। এখন আপনি যদি কিছু আগাতে না পারেন, একটা জিনিস খালি দাঁড় করিয়ে রেখেছেন শোপিস হিসাবে, কোনো কাজ এটা করবে না। সেজন্য আমি বলবো যে আলোচনায় বসে সব পক্ষকে নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এটা সমাধান করতে পারবেন। এটা খুব কঠিন সমস্যা বলে আমরা মনে করি না। তবে যে সমস্যাটা হয়েছে, হঠাৎ করে বাজ পড়ার মতো যদি এসে লোকের ঘাড়ে পড়ে, তাহলে তো এটা বিপদের সৃষ্টি করে, এবং ঠিক তাই হয়েছে। আমি একটু স্যার একটা মিনিট স্যার একটু বলি, এটা আপনাদের সবার জ্ঞাতার্থে। ভ্যাট কিন্তু প্রথম যে সার্কুলেশন হয়েছে স্যার, সেখানে বলা আছে টিউশন ফির উপরে ভ্যাট হবে, কিন্তু পরবর্তী সার্কুলেশন অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যে আপনি যা কালেকশন করবেন সেটার উপরে সমস্ত কিছুর উপরে VAT দিতে হবে। তার মানে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত খরচ করার পরে তাদের থাকে হয়তো 10% বা 15%, তার উপরে 15% ট্যাক্স আমাকে দিতে হচ্ছে। এখন যদি আপনি 7.5% যদি সমস্ত কিছুর উপর আপনি দেন, আপনার উপরে ইম্পোজ হচ্ছে 65%। তারপরে আপনি কোনো ডেভেলপমেন্ট কাজ করতে পারবেন না। এখন আমি যদি বলি যে আমার বিশ্ববিদ্যালয় যে ল্যাবের জন্য, ওনার বিশ্ববিদ্যালয় ল্যাবের জন্য যে ইকুইপমেন্ট কিনবে, আমি ল্যাব যেখান থেকে কিনবো ওই ইকুইপমেন্টের উপরে ট্যাক্স তারা দিয়েই কিন্তু সেটা ছুটানো হচ্ছে। তাহলে তার উপর আমি ট্যাক্স দিচ্ছি, আমি সোর্সে আইটি কেটে নিচ্ছি, আমি তার কি হচ্ছে আবার এইটার উপরে আমি যখন তাকে আমি পেমেন্ট করব, সেখানেও আমার কিন্তু ভ্যাট ইম্পোজ করা আছে। সৌর ভাই, আমি একটু বলতে স্যার আমরা একটা বিরতি নিয়ে আসি স্যার। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আপনার কাছে আমরা যেতে চাই যে কোয়ালিটি কন্ট্রোলের কথা উঠেছে, এখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি কন্ট্রোলটা কিভাবে করা হবে? বলা হচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে। আমরা এতক্ষণ তো শুধু ভ্যাট নিয়ে আলোচনা করলাম, তো সেটা একটা দিক। এমন মনে হয় যে আমি তো ইউজিসিতে ছিলাম, মাহবুব খান সাহেব এখনো আছেন, আমাদের দুজনেরই এরকম একটা মত হয়তো আপনারা পেয়েছেন যে এটা ঠিক না, এই মুহূর্তে ঠিক না, ভবিষ্যতে দেখা যাক। আর ওনারা তো বলেছেনই, কারণ আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। ওই যে বৈষম্যমূলক একটা পদ্ধতি হয়ে গেছে, একে নেব ওটা নেব না, এটা ঠিক না। তো যাই হোক, আর এখন এই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যখন কথা ওঠে, পাশাপাশি এটাও তো চলে আসে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে মান সম্পন্ন কিনা, কোয়ালিটি। তো সেইটা নিয়ে বিস্তর চিন্তাভাবনা হয়েছে, এখনো হচ্ছে, হতে হবে। এবং সেটা অবশ্যই ইউনিভার্সিটির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই চিন্তাটা করবে। যে কারণে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কি বলে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010, এটা অনেক চিন্তাভাবনা করে করা হলো। ওইটাকে বাস্তবায়ন করা, ওইটাকে মানানো, এখানে যেই শর্তগুলো দেয়া আছে, যেই বিধিমালা আছে, সেগুলো যেন প্রতিপালন করা হয়। সেইটা করতে গেলে আবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা ক্ষমতা থাকতে হবে, দায়িত্ব পালন করবার জন্য তার ক্ষমতা প্রাপ্ত হতে হবে, মর্যাদা থাকতে হবে। সেই কারণে আমি খুব সংক্ষেপে যদি বলি, এটা একটা আমরা দাবি করেছিলাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এটা এই নামটা এখন আর ঠিক না, কারণ 84টা বিশ্ববিদ্যালয়কে তো আমরা 1 পয়সা মঞ্জুরি দেই না। আমরা শুধুমাত্র সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ পাই, মঞ্জুরি কমিশন পায়। পাবলিক ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়, আমরা শুধু ভাগ করে দেন টাকা, ওখানে আমরা ভাগ করে দিই।
সুতরাং মঞ্জুরি তো আংশিক, এই যে 84টা বিশ্ববিদ্যালয়ে 1 পয়সাও মঞ্জুরি দেওয়া হয় না, তো এই নামটা ঠিক না। হতে পারতো শুধু বিশ্ববিদ্যালয় কমিশন, মঞ্জুরি দরকার নেই, বিশ্ববিদ্যালয় কমিশন। তো এটা অনেক চিন্তা ভাবনা করে বলা হয়েছিল এটা হায়ার এডুকেশন কমিশন। এটা পাকিস্তানে আছে, থাইল্যান্ডে আছে, অন্যান্য দেশে আছে, মালয়েশিয়াতে ইন্ডিয়াতে এখনো ইউজিসি শ্রীলঙ্কায় আছে। তো তাহলে হয় কি, এটা সহজ হয়ে যায়। আমরা হায়ার এডুকেশন আমরা দেখাশোনা করব, সেইখানে বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট হোক, পাবলিক হোক এবং অন্য যে কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হোক, এগুলো দেখবে। তো সেটা করবার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হয়ে যাবে উচ্চশিক্ষা কমিশন, এবং তাদের সেই অনুযায়ী ক্ষমতাও থাকতে হবে, মর্যাদাও থাকতে হবে। এবং মর্যাদা বলতে এই কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় মেম্বারদের কি পদমর্যাদা হবে সেটাও বলা ছিল। এবং সার্কের কোন কোন দেশের মডেল ধরেই আমরা বলেছিলাম কমিশনের চেয়ারম্যান হবে পূর্ণ মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত, মেম্বাররা হবেন প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত। তো এটা অবশ্য বারবার বলা হচ্ছে, এখন দেখা যাক যদি কোনোদিন হয়। এটা তাদের ব্যক্তিগত মর্যাদার জন্য না, প্রতিষ্ঠানের মর্যাদার জন্য, এবং তারা সেই কাজগুলো করবেন। আর এইখানে অবশ্যই কথা চলে আসে মঞ্জুরি কমিশন এখন বা ভবিষ্যতে তার কোয়ালিটি কন্ট্রোল যেটা করবার কথা, রেগুলেটরি একটা প্রতিষ্ঠান হিসাবে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেটের দুটার উপরেই, শুধু প্রাইভেটকে কেন, আমরা একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল এটা হতে যাচ্ছিল, অতএব চূড়ান্ত পর্যায়ে আছে। সব বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের গুণাগুণ দেখে র্যাঙ্ক অর্ডার করা হবে, সার্টিফাই করা হবে, এরা উচ্চমানের, এরা মধ্যমানের, এরা নিম্নমানের বা মানহীন, যাই হোক। তো সেটা করা হলো শুধু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। তখন প্রাইভেট ইউনিভার্সিটিটা বললেন শুধু আমাদের কেন, আপনাদের পাবলিক ইউনিভার্সিটি দেখবেন না? তা আমি যেমন বলেছিলাম যে আপাতত আমরা প্রাইভেট ইউনিভার্সিটিটা দেখি, পরে ওইটাও ইনক্লুড করা যাবে। কোন কোন দেশে সেটাই করেছে, প্রথমে প্রাইভেট করেছে, পরে পাবলিক কেনে একসাথে করেছে। তো আমরা এটা এখন এটা হয়তো হয়ে যাবে, এটা খুব দরকার। এখন একটা হলো একাডেমিক কোয়ালিটি, শিক্ষার অবকাঠামো, ইউনিভার্সিটির শিক্ষকদের মান, শিক্ষকদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে আচরণ সেটাও দেখা, তাদের বেতন ভাতা দেখা, তারপরে ছাত্র তাদের মান, যাকে তাকে আমি নেব নাকি মিনিমাম একটা ন্যূনতম কোয়ালিফিকেশন থাকতে হবে, এগুলো সব দেখা। আরেকটা হলো যে আর্থিক যে কর্মকাণ্ড সেইটার একটা রেগুলেটরি। আমরা যেমন এটা বলতে পারি নাই, আমি তো ছিলাম ওইটার সাথে, যে 2010-এর আমি নিজের হাতে লিখেছি যে টিউশন ফি কত নেওয়া হবে। এখন যেহেতু এটা প্রাইভেট এবং ফ্রি মার্কেট, এটা তো একটা ওই সুযোগটা দিতে হয়, বলা যাবে না উচ্চতম কত হবে, নিম্নতম কত হবে। আমরা বলেছি দেশের আর্থ সামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে। এখন আমি জানতে পারলাম যে বিবিএ ডিগ্রি নিতে কোন কোন ইউনিভার্সিটি 2 লক্ষ টাকা, কোন কোন ইউনিভার্সিটি 8 লক্ষ টাকা। যারা 8 লক্ষ টাকা নিচ্ছেন তারা বলছেন যে আমি তো এই অবকাঠামো দিচ্ছি, এই ধরনের শিক্ষক দিচ্ছি, হার্ভার্ড পিএইচডি দিচ্ছি, এই রকমের কোয়ালিটি কারিকুলাম বা কি কোর্স দিচ্ছি, এছাড়া তো আমার পোষাবে না। আমি তো যেমন তেমন করে একটা ডিগ্রি ছেড়ে দিতে পারছি না, আসলো গেল ডিগ্রি নিয়ে নিল, এটা আমার খরচ নাই, ডিগ্রি দিলাম আয় হলো, সামান্য আয় হলো কিন্তু আয় হলো, ব্যয়ের তুলনায় ভালো, এইটা তো হতে পারে না। তো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আজকে আমরা কথা বলছি, সুতরাং তার মান নিশ্চিত করতে হবে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এটা এমন না, এটা তো আমরা বলি তো, এটা এখন ট্রাস্ট, কারো ব্যক্তিগত সম্পত্তি না। যদি কোনো উদ্বৃত্ত থাকে সেটা উন্নয়নের জন্যই খরচ হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের বেতন ভাতা, কর্মচারীদের বেতন ভাতা, ছাত্রদের সুযোগ সুবিধা। এখানে আমাদের কাছে তো ওরকম ভাবে তো গবেষণা হয় নাই, কিন্তু আমরা জানি কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালক, মালিক না বললেও, তারা কিন্তু নানা রকমের সুযোগ সুবিধা নিয়ে নেন, এবং আর্থিক কায়দা কানুন বহু রকমের আছে। তবে নেয় না এরকমটাও আছে, আবার নেয় না এরকম বরং নিজের পকেট থেকে দিয়ে তারা পরিচালনা করেছিলেন, শুরু করেছিলেন, এখনো দিচ্ছে, এরকম আছে, এরকমও আছে। সুতরাং ঢালাও কিছুই বলা যাবে না সেটা। এবং আমরা চাইবো যেন সুন্দর, সুষ্ঠু, ভালো এবং মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারি।
এটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক, আমি আলাদা করতে চাই না, বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়। এবং যারা ভালো করবেন তাদেরকে অবশ্যই, আমি আজকে সময় নাই, সেটা হলো তাদের কিন্তু সাপোর্ট দিতে হবে, তাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবার সুযোগটা করে দিতে হবে। আগামীকাল রাজুকের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা আমি এখানে থাকবো, আমি তো তাদের জিজ্ঞেস করবো আপনারা কি জায়গা রেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য? 1 একর, 1 একর তো ন্যূনতম দিতে হবে তো 5, 10, 20 একর তোমরা কিনে নেবেন। অন্যান্য সুযোগ সুবিধা যেটা ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়, ট্যাক্স ফ্রি, হলিডে, সেগুলো তো অনেক সময় দেয়। এবং ট্রেনিং এর ব্যবস্থা, একটু আগে আমি বলেছি যে বোধহয় গবেষণায় আমরা দিচ্ছি, ইউজিসি দেয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে এসে দেয়, হেকেপ যে প্রজেক্ট, সেটা অল্প কয়েকটা ইউনিভার্সিটি পায়, যেই মানে আসবে সেই কিন্তু পেতে পারবে। এগুলো হলো সাপোর্ট। আমি যদি সাপোর্ট না করি, তাদেরকে সহযোগিতা না করি, তাহলে তো তারা উন্নয়নের দিকে যেতে পারবেন না। খালি নামে বিশ্ববিদ্যালয়, আসলে কার্যত পাঠশালা, এটা তো হয় না। সত্যি স্যার আমি একটু বলি, তাই না? আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি, আজকে সারা পৃথিবীর রোল আমেরিকার অধিকাংশই। হ্যাঁ, রোল মডেল যে বিশ্ববিদ্যালয়গুলি সবগুলোই কিন্তু আবার দেখেন জার্মানিতে এখনো কিন্তু সর্বস্তরে পড়াশোনা ফ্রি, সুইডেনে ফ্রি। ওটা তো কোনো কমিউনিস্ট এবং দেশ না। আপনি যে কথাগুলো বললেন, যেমন আমরা একটা নতুন একটা কোর্স ডিজাইন করেছি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে গ্লোবাল মার্কেট বোঝার জন্য তার পৃথিবীর 2টা দেশে যেতে হবে, এবং 2টা দেশে যেয়ে সে কিন্তু 3 ক্রেডিট আওয়ার সে কিন্তু বাইরে করবে, দেশের বাইরে কমপ্লিট করবে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে আলটিমেটলি আমি একটা ছেলেকে তৈরি করব, তার একটা বর্তমান প্রজন্মে বা বর্তমান যুগে যে একজন ভালো কাজ উদ্যোক্তা তৈরি করতে হয়, সে গ্লোবাল মার্কেট সম্পর্কে তাকে বুঝতে হবে। এবং গ্লোবাল মার্কেটে সে যেতে পারবে। হ্যাঁ, সেই কারণ এখন তারা জব মার্কেটে কিন্তু কিন্তু গ্লোবাল এগুলো কম্পিটিশন। কোনোটাই কিন্তু করতে পারবেন না যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি থাকে। যেটা স্যার, আমি আপনার কাছে বললাম, আসবো একটু বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমরা যেতে চাই যে আপনি বিরতির আগে যেটা বলতেছিলেন যে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দিয়ে মানে যে কাজের কথা বলা হচ্ছে সেটা হবে না। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে এটা বলি। মানে আমার যেটা প্রায় 4.5 বছর হয়ে গেছে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণের কথা, এবং একইভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যে সব ক্ষেত্রে খুব ভালো সেটাও কিন্তু ঠিক না। সমস্যা হচ্ছে কাগজে পত্রে এমন কিছু নাই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছু করতে পারে, কোনো ক্ষমতাই কিন্তু আসলে তার নাই। এবং যেগুলো আছে খুব ভেগ, খুব ব্রড। মানে আমরা জিনিসটা যে আপনার এনফোর্স করব, যে ধরেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো নিয়ম কানুন মানে না, ফেক ডিগ্রি দিচ্ছে। আমরা একটা বিশ্ববিদ্যালয়ে, আমি নাম না নিয়েই বলছি, আমরা ইন্সপেকশনে গেলাম, খুব নাম করা, লোকে বলে 1-2 এর মধ্যে আছে। একটি প্রোগ্রাম বিবিএতে আমি বলি, তাদের আছে ইউজিসি থেকে, তারা অনুমতি নিয়েছে 4টা সেকশনের, গিয়ে দেখলাম 12টা সেকশন গাদাগাদি করে লোক বসিয়ে দিচ্ছে। তা আমি বললাম এটা আপনারা কি করে করলেন, কোনো জবাব নাই। কিন্তু আমার এটা বলা, রিপোর্ট দিয়ে যাই করি, কিন্তু আমি কিন্তু তারপরে কিছু করতে পারিনি। 2-1টা পেলাম তারা নিয়ম কানুন মানছে, তার কাছাকাছি একটা পেলাম খুবই সুন্দর নিয়মের মধ্যে আছে। এখন এই যে জিনিসটা আপনি কোনো কিছু এনফোর্স করতে পারছেন না, আমরা এটাও পারছি না এনফোর্স করতে যে সত্যিকার অর্থে কোয়ালিফাইড প্রার্থীদেরকে তারা নিচ্ছে কিনা। এটাও পারছি না যে, যেটা সবুর খান বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি যে যারা উদ্যোক্তা, এটা ট্রাস্টি বোর্ড, তারা এক একজন এক এক মিটিংয়ে, একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা খোঁজ পাচ্ছি হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর এভরি মিটিং, এবং তারা মোটামুটি মাসে একটা করে এরকম মিটিং করেন, এবং ফিগার ইজ অ্যাস্ট্রোনমিক্যাল নিয়ে নেন তারা। কিরকম ফিগার স্যার? এটা বলাও লজ্জার ব্যাপার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লজ্জার কেন? স্যার বলেন স্যার, 5 লাখের মতো এক একটা মিটিং অনেকে বলেন 5 লাখ নেন, কেউ বলেন 1 লাখ, এবং ওনারা নিচ্ছেন। এবং কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি এটা ট্রাস্টি মনে করেন তাহলে আপনি একটা টাকা নেওয়ার কথা না, আপনি মিটিংয়ে টাকা নেন, সম্মান হিসাবে নিচ্ছেন। সম্মান হিসাবে সব নিয়ে নিচ্ছেন। আচ্ছা, আরেকটা বিপদ হচ্ছে অনেক জায়গায় কোনো উপাচার্যের কোনো কাজ করার কোনো উপায় নাই, সেটা আমরা কিছু করতে পারছি না। মানে ওখানে ওই ট্রাস্টি বোর্ডের সদস্যরা এত ওভারওয়েলমিংলি পাওয়ারফুল সোশ্যালি এন্ড আদারওয়াইজ যে তারা তাকে কাজও করতে দেবেন না, এবং পাপেটের মতো বসিয়ে রেখেছেন, যা বলবেন সই করে দিতে হবে, এবং তখন করছে না, অপমান করে বের করে দিচ্ছেন।
এগুলো একটা দিক আছে। এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের যে অরাজকতা সেটা আরো ভয়ঙ্কর, সেটা হলো স্যার এটা অপোজিটও আছে কি? হ্যাঁ অপোজিট আছে না, কারণ এটা আমাদের দুইজন ভিসি রে আমরা কিন্তু এমিরেটাস প্রফেসর করে না, না, সম্মান দিয়েছি। আমি অবশ্যই বলবো আছে, ওনাদের যে আছে খুব ভালো, আর উনি যেখান থেকে এসেছেন সেখানেও আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু অরাজকতা প্রচুর আছে। একটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন আমরা অনেকে এখানে প্রশ্ন আছেন, সহযোগী অধ্যাপক হয়েছে বহু বছর আগে, তখন কাগজগুলো বাইরে যেত, মূল্যায়ন হয়ে আসতো, এখন যায় না যতদূর আমি জানি। এবং একটা পদ আপনি বিজ্ঞাপন দিলেন, আপনি বললেন করা হয়েছিল রিস্ট্রাকচারিং, যে একটা বিভাগে যোগ্য প্রার্থী অনেক আছে, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা হলো তার যোগ্যতার ভিত্তিতে তার হচ্ছে, এখন হচ্ছে সবাই হচ্ছে। এবং তারপরে যে নির্বাচনী কমিটিগুলো এমনভাবে করা হচ্ছে যে কেউ প্রতিবাদ না করে, সবাই হবে, সব যে অ্যাপ্লাই করবে সেই হবে। এবং এটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বিপদ সংকট ডেকে আনছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিছু, যেটা সবুর খান বলেছেন, কিছু আমরা দেখেছি ভালো কাজ করে, খুব নিয়ম কানুন আছে, সব ঠিক আছে, পড়ালেখা হচ্ছে, কিন্তু বেশ অনেকগুলো আছে কোনো পড়ালেখা হয় না, শুধু সার্টিফিকেট বিক্রি করা হয়। এবং এটার প্রমাণ যেরকম আমরা জানি, মন্ত্রণালয় জানে, আমাদের শিক্ষা সচিব হাতে নাতে কতগুলোকে ধরেছেন আমাদের লোক নিয়ে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইউজিসি কিছুই করতে পারছে না। দর্শকের ভূমিকায় আমরা দর্শকের এবং নীরব দর্শকের ভূমিকা, কারণ বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা তো কিছু করতে পারবো না। এবং তারা যেটা করছে, আমরা যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি বা বন্ধ করে দেওয়ার জন্য নোটিশ দিচ্ছি, তারা হাইকোর্টে গিয়ে রিট করে তারা চলছে, এবং একাধিক বিশ্ববিদ্যালয় আপনার নাম বলা যাবে। তো এইভাবে কিন্তু কোনো দেশের উচ্চশিক্ষার কোনো উন্নতি হবে বলে আমি মনে করি না। সুতরাং যেটা প্রশ্ন হোসেন বলছেন, সবুর খান বলেছেন, উনিও বলেছেন, জহুরুল সাহেব বলেছেন, আপনি কোয়ালিটির কথা বাদ দেন, বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কোনো কিছুই নাই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি যে নিচে গার্মেন্টস ফ্যাক্টরি, ওপরে বিশ্ববিদ্যালয়, একটা এরকম একটা সরু একটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে। এগুলো কিসের বিশ্ববিদ্যালয়? আমরা অনেকগুলোকে দেখেছি, একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে উপাচার্য নাই, উপ-উপাচার্য নাই, কোষাধ্যক্ষ নাই, তা চলে কি করে আমাকে বলেন? এগুলো কিন্তু বারবার বলা হচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে তারপরেও তারা চালিয়ে যাচ্ছেন, এবং একটা কিছু পরিবর্তন আমি হচ্ছে। স্যারের সাথে অ্যাড করি, এই জায়গাগুলো যদি পেনাল্টি করা হয়, যে তোমার উপাচার্য যদি না থাকে তোমাকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে, হ্যাঁ, সেটাই। তোমার যদি কোষাধ্যক্ষ না থাকে তোমাকে 30 লাখ টাকা জরিমানা দিতে হবে, তাহলে কিন্তু অর্থমন্ত্রী কিন্তু অনেক টাকা আদায় করবে। এই যে জিনিসগুলো ছাত্রদেরকে অ্যাটলিস্ট বাঁচাইতে পারবে। আমি আবারও ছাত্রদের পক্ষে যাচ্ছি। ভ্যাট লাগবে না। ভ্যাট আমি লাগবে না। চাই যে ছাত্ররা অ্যাটলিস্ট মুক্তি পাক। আমরা যদি অপরাধ করে থাকি, আমাদের অপরাধগুলোর উপরে পেনাল্টি করা হোক। যেটা উনি বললেন যে তুমি গাদাগাদি করে ক্লাসে নিচ্ছ, এসে পেনাল্টি করো, ইউনিভার্সিটিকে ফাইন করা হবে। ইউনিভার্সিটি ফাইন করো। ইউনিভার্সিটি ফাইন করলে হবে কি, ইউনিভার্সিটি আমি একশো ফাইন খেতে পারি, আমাদের বিশ্ববিদ্যালয় ফাইন খেতে পারি, তাহলে আমি কিন্তু এটা রেকটিফাই করার সুযোগ পাবো। তো সেই কারণে হচ্ছে কিন্তু পয়সা উপার্জন করার কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে, সেটা কিন্তু আমি এটা কিন্তু ইউসি করতে পারে, যেটা সবুর খান বলছেন, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই, একটা সিস্টেমেটিক ওয়েতে করতে আমরা পারি। সেটা করতে পারি। আপনি সিস্টেমেটিক ওয়েতে যদি বিশ্ববিদ্যালয়গুলোকে, শুধু বিশ্ববিদ্যালয়, আমরা সব জায়গায় করতে পারেন, তাই না? আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনি এই ধরনের একটা নিয়মের ভিতরে দিয়ে আসেন, তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা স্ট্যান্ডার্ড তাদের কিন্তু গ্রো করবে, যে একটা পেনাল্টির ভয়ও কিন্তু গ্রো করবে। এক্স্যাক্টলি। জি, স্যার আমরা আপনার কাছে একটু যেতে চাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। তাহলে এখন তাহলে তো ভ্যাটের তো বিরুদ্ধে তো সবাই আপনারা, তাহলে এখন এই মুহূর্তে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতাটা বাড়ানোর জন্য আর কি কি করা দরকার? আচ্ছা, আমি ভ্যাট দিয়ে শুরু করে এটা দিয়ে শেষ করি, সময় নেব 2 মিনিট। ধরেন আমরা যদি ভ্যাট এখন দেবো কিনা, এই কোশ্চেনটা আসছে। আমার মনে হয় গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে গভর্নমেন্ট এই উচ্চশিক্ষাকে কি একটা রেভিনিউ জেনারেশন খাত হিসেবে দেখবে, নাকি একটা সেবা খাত হিসেবে দেখবে। পৃথিবীর সমস্ত দেশে, যে সমস্ত দেশ উন্নত দেশ, সব জায়গায় হচ্ছে উচ্চশিক্ষাকে সেবা খাত হিসেবে দেখা হয়। সেজন্য আমার মনে হয় গভর্নমেন্টের এই জিনিসটা আগে নির্ধারণ করা উচিত, তারপরে তারা সেই অনুসারে পলিসি গ্রহণ করবে। আর কোয়ালিটির ব্যাপার যেটা আসছে, বা জবাবদিহিতার ব্যাপার, আসলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন দিয়েছে কারা? বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন দেওয়া হচ্ছে ইউজিসির একটা রিকমেন্ডেশনের অনুসারে আমাদের শিক্ষা মন্ত্রণালয়। আমার মনে হয় শুরুতেই দেখা উচিত যে বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার কারা আছে, বা কাদের দ্বারা ইউনিভার্সিটি পরিচালিত হবে। যদি ওইরকম সুন্দর বোর্ড অফ ট্রাস্টিজ না হয়, শিক্ষা অনুরাগী না হয়, আমার মনে হয় তাদের অনুমতি দেওয়া ঠিক হবে না। কিন্তু রাজনৈতিক চাপে তো বিশ্ববিদ্যালয়ের অনুমতি টাকা দেওয়া পয়সার হয়। ব্যাপারে আমি দিয়ে একটু দিচ্ছে। বলি, আমাদের এখানে তো বিশ্ববিদ্যালয় দেয় না তো, ভ্যাট মন্ত্রণালয় দেয়, আবার কিছু দেয় না। হ্যাঁ, আর ভ্যাটের সাথে দেখেন, ভ্যাট যদি আরোপিত হয়, সমস্যাটা কি হবে? অনেকগুলো নতুন বিশ্ববিদ্যালয় আছে যারা একদম এখন থেকে আর দাঁড়াতে পারবে না,
কারণ নর্থ সাউথের বয়স 23 বছর, এর অর্থ এই না যে 2 বছর আগে যে অনুমোদন পেয়েছে তার বয়স তো 23 বছর না, তার বয়স 2 বছর। তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বা আমার ইউল্যাবে ছাত্র সংখ্যা একটা নির্ধারিত পরিমাণ আছে যেটা দ্বারা আমরা চলতে পারবো। কিন্তু যে বিশ্ববিদ্যালয়টার বয়স মাত্র 1 বছর, তার তো ছাত্রই নেই। এখন বিএটি আরোপ করলে ওখানে ছাত্র সংখ্যা আরো কমে যাবে, যার ফলে এই ইউনিভার্সিটিটা কখনো দাঁড়াতে পারবে না। তার মানে এখন ওইটা তখন সে ওই সে certificate- একটা বয়সের পরে ধরা উচিত। ধরা হবে। তারপরে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আসলে তাহলে ইউনিভার্সিটি আর প্রয়োজন নেই। আমার মনে হয় এই জিনিসটা ঠিক না, কারণ আমেরিকাতে প্রায় 3,500 বিশ্ববিদ্যালয়, আর আমাদের দেশে আমেরিকার চেয়ে কিছু লোক সংখ্যা কম, এখানে মাত্র 150 বা 137টা বা 40টা বিশ্ববিদ্যালয়। সেই জন্য আমার মনে হয় আমাদের দেশে আরো যদি 100-200 বিশ্ববিদ্যালয় হয় সেটা মানে খুব বেশি হবে বলে আমার মনে হয়। কিন্তু শিক্ষক সংকট তো একটা বড় সমস্যা। এখন ওইটা দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন 1992 সালে শুরু হয়, আমরা ইভেন 5 বছর আগের কথা যদি আমি ধরি, 5 বছর আগের পিকচার আর এখনকার পিকচার অনেক ডিফারেন্স। কারণ 5 বছর বা 10 বছর আগেও আমরা পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল ছিলাম। এখন কিন্তু প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষক তৈরি হয়েছে। এই যে সবুর ভাই বললো, তার বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছেলে পিএইচডি করতে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে, তারা ফিরে আসতেছে। এখন আমরা নিজস্ব রিসোর্স দ্বারা আমাদের বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করতে এবং অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফুল টাইম করছেন এখন। এখন এটা কিন্তু কমে করছে যাবে, না, কারণ এখন এটা কিন্তু একদম কমে দীর্ঘমেয়াদে গেছে। কিন্তু আসলে যদি বিশ্ববিদ্যালয়গুলি রিয়েলি সাস্টেইন করতে হয়, যেটা উনি খুব সুন্দরই বলছেন যে আসলে আমি যদি বলি আমার বিশ্ববিদ্যালয়কে রিয়েলি সাস্টেইন করতে, আমি যদি প্রাউড করতে চাই আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক হবে। Exactly. যদি তা করতে ব্যর্থ হয়, তার মানে এটাতে কিন্তু প্রমাণিত হয় যে এই বিশ্ববিদ্যালয় ভালো না। ভালো না। আর দ্বিতীয় যেটা হলো যে আজকে ব্যাটের কারণে কিন্তু আরেকটা প্রবলেম দেখেন, আমার মনে হয় ইউজিসির ওই যে আমি আবারও ইউজিসি মেম্বারের প্রতি যাচ্ছি, যে দেখেন ওনারা কিন্তু ফাইট করতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পার্মানেন্ট ক্যাম্পাসে যাচ্ছে না। এবং আপনারা নিশ্চয়ই কিন্তু লিড নিউজ থাকে যে এতটি বিশ্ববিদ্যালয় খুব অচিরেই বন্ধ করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে কিন্তু একটা বার ছিল। তাহলে এই বিশ্ববিদ্যালয় কিন্তু কেন আবেদন করে ওনাদের কাছে বারবার যে আমাদের আর্থিক সংকট, আমরা কিন্তু অর্থ নাই আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার মতো, আমাদেরকে আরো কিছু বাড়িয়ে দেওয়া হোক। তা আপনি যেখানে তাদেরকে, এবং আমি খুব ব্যক্তিগতভাবে খুব মানে অবাক হচ্ছি যে আমাদের কিন্তু স্যার 13 তারিখে আমাদের দাবি ছিল ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় যে আমাদের পয়সা নাই, আমাদেরকে আপনার একটু জায়গা দেন। তো সেদিন আমি আজকে চিন্তা করছি যে জায়গা দূরে থাকো, কারণ ব্যাট দিয়ে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করার মতো একটা পরিস্থিতি চলে আসে। জি, স্যার আমরা একদম শেষ দিকে চলে এসেছি। স্যার আপনি যদি কিছু বলতে চান 30 সেকেন্ডে বলতে পারবেন। 30 সেকেন্ড। না, যেই বিষয় নিয়ে শুরু করেছিলেন ভ্যাট, তো সেটা তো মনে হয় এক ধরনের আমাদের মতামত পেয়ে গেছেন যে আমরা এটার বিপক্ষে। তো এটা মাননীয় অর্থমন্ত্রী এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। আরেকটা হলো পাশাপাশি যেটা আমরা পরে আসলো প্রসঙ্গক্রমে, যে এই মানসম্পন্ন শিক্ষা দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ে রেখে কোনো লাভ নেই। আমরা ভবিষ্যতে যেন অন্তত মানসম্পন্ন শিক্ষা পাই, সেটা পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট, এটা আলাদা করার কোনো প্রয়োজন নাই, উচিত না। দুটার মধ্যেই মানসম্পন্ন শিক্ষা হওয়া উচিত। আর এমনিতেই প্রতিদিন একটা করে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে এই ধারণাটা বোধহয় ঠিক না। এখন অসংখ্য বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু 350 ডিগ্রি এবং কি বলে এটাকে ইউনিভার্সিটি কলেজ বলে, আচ্ছা, এই জন্য যে অনার্স এম এ পড়ানো হয়। তবে স্যার একটা কথা, সেইগুলাকে আবার যদি মানসম্পন্ন করা যায়, সেগুলা কিন্তু ঢাকার বাইরে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির সমস্যা আছে অনেক, এত কথা তো আমরা বলি নেই। 84টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 50টাই কমপক্ষে ঢাকা শহরে, পৃথিবীর কোন দেশের কোন শহরে এবং আরো ভালো গুলো বললে ধানমন্ডি এবং বনানীতে সেটা আছে, কিন্তু এবং সব রেসিডেন্সিয়াল এরিয়ায়, এবং অনেক ঝামেলা হয়। সুতরাং এই মানে এমনি দিয়েই যাব অনুমোদন তৈরি হবে, লেখাপড়াটা সেইভাবে হবে না, মানসম্পন্ন না করলে হবে না। সেটা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে। সুবীর ভাই আজকে সময় শেষ, আজকে মানে ট্রাফিক জ্যামটা একটা ফ্যাক্টর কিন্তু, কারণ ওটা বাইরে তো যে আরেক, পড়বে, হ্যাঁ। সেই কারণে আরো ইউনিভার্সিটি পড়তেই গুলোতে আরো যাবে না। বিপদ হবে। জি, প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানটা আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।